আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আরেকটি নতুন টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের টপিক কমপ্লিটিং সেন্টেন্সেস। কমপ্লিটিং সেন্টেন্সেস ইংরেজি গ্রামারের একটি গুরুত্বপূর্ণ টপিক এবং এসএসসি, এইচএসসি সহ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামেও কমপ্লিটিং সেন্টেন্স সম্পর্কিত প্রশ্ন পরীক্ষায় আসে। সেই উদ্দেশ্যকে সামনে রেখে আজকে আমি আমার টিউটোরিয়ালটি সাজিয়েছি। আজকের টিউটোরিয়ালটি যদি তোমরা করো তাহলে তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সেস সম্পর্কিত বহু প্রশ্নের উত্তর তোমরা পাবে এবং খুব সুন্দরভাবে পরীক্ষায় কমপ্লিটিং সেন্টেন্স সম্পর্কিত প্রশ্নের উত্তরগুলো তোমরা দিতে পারবে। সো চলো আমরা মূল আলোচনায় চলে যাই। আমরা প্রথমেই দেখব কমপ্লিটিং সেন্টেন্সেস যে টপিকটা, সেই টপিকটা বলতে আসলে কি বোঝায়। আমরা বুঝতেই পারছি কমপ্লিটিং সেন্টেন্স অর্থ হচ্ছে সেন্টেন্সকে সম্পন্ন করা। অর্থাৎ তোমাকে একটা ইনকমপ্লিট সেন্টেন্স দেওয়া থাকবে, যে সেন্টেন্সটাকে তোমাকে কমপ্লিট করতে হবে। অর্থাৎ একটা সেন্টেন্সের একটা পার্ট, একটা অংশ দেওয়া থাকবে, অসম্পূর্ণ একটা অংশ দেওয়া থাকবে, সেই অংশ বাকি অংশটুকু তোমাকে বসাতে হবে এবং সেখানে আন্ডারলাইন করে দিতে হবে এবং অর্থ সম্পন্ন করতে হবে। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে কমপ্লিটিং সেন্টেন্স অর্থ হচ্ছে ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করা। তো এখন তোমাদের প্রশ্ন জাগতে পারে যে পরীক্ষায় কিভাবে এটা আসে। পরীক্ষায় তোমাকে এইচএসসি পরীক্ষায় 10টা অসম্পূর্ণ বাক্য দেওয়া থাকে, যেগুলোকে তোমার প্রতিটি সঠিক উত্তরের জন্য 0.5 করে, মোট বরাদ্দ নম্বর হচ্ছে 5। এবং এসএসসি পরীক্ষায় 5টি অসম্পূর্ণ বাক্য দেওয়া থাকবে, প্রতিটি সঠিক উত্তরের জন্য 1 নাম্বার করে, মোট নম্বর 5। এখন আমরা দেখব কি কি বিষয় দিয়ে ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করা হয়। তো একটা অসম্পূর্ণ বাক্যকে সম্পন্ন করতে আমাদের সবচেয়ে বেশি ব্যবহার করতে হয় ক্লজ। তো আমরা ক্লজ অর্থ সবাই জানি। ক্লজ অর্থ হচ্ছে বাক্যাংশ, অর্থাৎ একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব মিলে একটা ক্লজ হয়। একটা বড় বাক্যে একাধিক ক্লজ থাকতে পারে। সো তোমাকে একটা ক্লজের একটা মিসিং যে অংশটুকু তোমার অসম্পূর্ণ থাকবে, সেই অসম্পূর্ণ জায়গায় একটা ক্লজ বসিয়ে সম্পন্ন করে তুমি তোমার সঠিক উত্তরটি তৈরি করতে পারো। সো যেমন এই সেন্টেন্সে যদি এই সেন্টেন্সটাকে আমরা একটা কমপ্লিটিং সেন্টেন্স একটা কমপ্লিটিং সেন্টেন্স প্রশ্ন মনে করি। অর্থাৎ এই প্রথম অংশ দিয়ে প্রশ্নে দেওয়া থাকবে, বাকি অংশটা তুমি বসাবে। সো প্রথম অংশটা হচ্ছে একটা বড় বাক্যের মানে একটা ক্লজ, তুমি আরেকটি ক্লজ বসাবে এখানে। সো প্রথম ক্লজটা হচ্ছে কি, আকবর ইজ রাইটিং আ লেটার। আকবর একটি চিঠি লিখছে। এখন তুমি বাকি অংশটুকু বসাবে। সো তুমি কি কি লিখলে, which will be sent to his friend, যেটা সে তার বন্ধুর কাছে পাঠাবে। সো এই যে which will be sent to his friend, এটা একটা ক্লজ এবং এই ক্লজটা শুরু করেছে which, অর্থাৎ এটা একটা তোমার সাবঅর্ডিনেট ক্লজ। অর্থাৎ which অর্থ একটা সাবঅর্ডিনেট কনজাংশন আছে এবং will be sent এই অংশটুকু হচ্ছে ভার্ব। সো আমরা বুঝতেই পারছি যে আমরা যতগুলো ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করব, সবচেয়ে বেশি আমাদের ক্লজের ব্যবহার করতে হবে। সো আমরা ক্লজ অর্থ কি বুঝলাম? ক্লজ অর্থ হচ্ছে বাক্যাংশ, বাংলায় বাক্যাংশ বলে। অর্থাৎ একটা এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ অথবা এটা একটা ক্লজ এবং এটা তোমার বিভিন্ন সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা শুরু হতে পারে এবং এখানে একটা ফাইনাইট ভার্ব থাকবে এবং একটা সাবজেক্ট থাকবে। সো ক্লজ অর্থ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস হ্যাভিং আ সাবজেক্ট অ্যান্ড ফাইনাইট ভার্ব। এরপরে আমরা যে বিষয়টা পাবো সেন্টেন্স সম্পন্ন করার জন্য, ফ্রেজ এবং ওয়ার্ডের ব্যবহার। অর্থাৎ শব্দগুচ্ছ অথবা শব্দ দিয়ে বাক্য সম্পন্ন করতে হয় কিছু কিছু সময় আমাদের। সো ওয়ার্ড দিয়ে বাক্য সম্পন্ন এরকম কমপ্লিটিং সেন্টেন্সেস খুব বেশি পরীক্ষায় আসে না। বিশেষ করে আসে ফ্রেজ। ফ্রেজ দিয়ে বাক্য সম্পন্ন করতে হয়। তো আমরা জানি ফ্রেজ অর্থ হচ্ছে আ গ্রুপ অফ ওয়ার্ডস, মানে ডুইং আ পার্টিকুলার পার্ট অফ স্পিচ, পারফর্মিং দ্য রোল অফ আ পার্টিকুলার পার্ট অফ স্পিচ। অর্থাৎ ফ্রেজ হচ্ছে একগুচ্ছ শব্দ যেটা কোনো নির্দিষ্ট পার্ট অফ স্পিচের কাজ করে। এবং ফ্রেজ এবং ক্লজের মধ্যে পার্থক্য হচ্ছে, ক্লজও হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস, কিন্তু সেটাতে একটা সাবজেক্ট থাকবে এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে। কিন্তু ক্লজে কোনো সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে না। সো হি ওয়ান্টস টু বি, যদি আমাদের এরকম একটা অসম্পূর্ণ বাক্য দেওয়া থাকে তাহলে আমরা কি লিখতে পারি? হি ওয়ান্টস টু বি আ সায়েন্টিস্ট, অথবা তুমি বলতে পারো হি ওয়ান্টস টু বি আ ডক্টর, অথবা হি ওয়ান্টস টু বি আ টিচার। তারপরে আমরা দেখব যে অন্তত একটা প্রশ্ন আমরা পাবো যে কন্ডিশনাল সেন্টেন্সেস গুলো দিয়ে আমাদের একটা অসম্পূর্ণ বাক্যকে সম্পন্ন করতে হবে। তো আমরা কন্ডিশনাল বাক্য সম্পর্কে আমরা তোমরা যদি না জানো তাহলে বলছি, কন্ডিশনাল বাক্য হচ্ছে শর্তমূলক বাক্য। অর্থাৎ ইফ, আনলেস, হোয়েদার দ্বারা যেই ক্লজ গুলো তৈরি হয়ে প্রিন্সিপাল ক্লজ সহ যে সেন্টেন্স গুলো হয় তাকে কন্ডিশনাল সেন্টেন্স বলে। কন্ডিশনাল
তিন প্রকার কন্ডিশনাল সেন্টেন্সেস আছে, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। সো আমরা এরকম কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কিত প্রশ্ন কম্পিটিং সেন্টেন্সের বেলায় আমাদের ফেস করতে হবে। সো আমাদের যদি এখানে দেখি, আকবর উইল গেট আ গুড রেজাল্ট, আকবর ভালো ফলাফল পাবে। তো আমাদের বাকি অংশ, ইফ হি স্টাডিজ রেগুলারলি, যদি সে নিয়মিত পড়াশোনা করে। এই ইফ হি স্টাডিজ রেগুলারলি এটা হচ্ছে ইফ ক্লজ, এবং ইফ ক্লজ যদি তোমার প্রেজেন্ট টেন্স হয় তাহলে প্রিন্সিপাল ক্লজ ফিউচার টেন্স হয়। হ্যাঁ, আমরা এটা একটা ফার্স্ট কন্ডিশন সেন্টেন্স। সো আমি এখানে বলতে চাচ্ছি যে তোমাদের ক্লজ দিয়ে ইনকমপ্লিট বাক্যকে কমপ্লিট করতে পারবে, ফ্রেজ দিয়ে ইনকমপ্লিট বাক্যকে কমপ্লিট করতে পারবে, কন্ডিশনাল দিয়ে ইনকমপ্লিট বাক্যকে কমপ্লিট করতে পারবে। এছাড়াও প্রায় দেখা যায় প্রভার্ব দিয়ে দেয়। একটা প্রভার্ব তো তোমরা বুঝো, প্রভার্ব হচ্ছে প্রবাদ প্রবচন, অর্থাৎ প্রবাদ প্রবচন হচ্ছে কোনো ফেমাস স্পিকার, মানে রাজা অথবা ফেমাস রাইটার অথবা ফেমাস স্টেটসম্যান, রাষ্ট্রপ্রধান, তার যে মুখের কথা যখন প্রচুর পরিমাণে জনশ্রুতি লাভ করে, পপুলারিটি লাভ করে, সেগুলোকে আমরা প্রবাদ বলি। যেমন মানে টু মেনি কুকস স্পয়েল দ্য ব্রথ, অর্থাৎ অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট। হ্যাঁ, এছাড়াও যদি আমরা বলি এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস, অর্থাৎ তো আমরা এরকম টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, অর্থাৎ এই যে প্রভার্বস গুলো, এই প্রভার্ব গুলোর একটা পোর্শন তোমাকে দেওয়া থাকবে, বাকি পোর্শন গুলো তোমাকে পরীক্ষার উত্তরপত্রে লিখতে হবে এবং লিখে আন্ডারলাইন করতে হবে। সো এই যে বাকি পোর্শনটা লিখবে, সেখানে তুমি কোনো ক্রিয়েটিভিটি করা যাবে না, তোমার নিজের কোনো কিছু বলতে পারবে না। প্রভাবটা যেভাবে আছে ঠিক সেভাবেই তোমাকে লিখতে হবে। সো এই যে এই চারটা বিষয়, ক্লজ, ফ্রেজ, কন্ডিশনাল এবং প্রভাবস, এই চারটা বিষয় দিয়ে আমরা আমাদের যতগুলো ইনকমপ্লিট সেন্টেন্স থাকবে, আমরা আশা করি প্রত্যেকটি ইনকমপ্লিট সেন্টেন্স এই চারটা বিষয় ব্যবহার করে আমরা সম্পন্ন করতে পারবো। আরো যে বিষয়গুলো কমপ্লেক্স সেন্টেন্স করার সময় আমাদের বিশেষভাবে দৃষ্টি দিতে হবে, সেটা হচ্ছে তোমার কমপ্লেক্স সেন্টেন্স করার সময় গ্রামাটিক্যাল ইস্যুস গুলো মাথায় রাখতে হবে। অর্থাৎ তোমার যে অংশটুকু পরীক্ষার প্রশ্নপত্রে দেওয়া থাকবে সে অংশের গ্রামার, এবং তুমি যে অংশ লিখছো সে অংশের গ্রামার, দুইটার মিল আছে কিনা, দুইটার অর্থবোধক হচ্ছে কিনা, এখানে গ্রামাটিক্যাল কোনো অসামঞ্জস্য তৈরি হচ্ছে কিনা, সেটা তোমার মাথায় রাখতে হবে। এই বিষয়গুলো মাথায় রাখতে হলে তোমাদেরকে টেন্স জানতে হবে, তারপর তোমাদেরকে তোমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, ইউজ রাইট ফর্ম ভার্ব সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। এছাড়াও তোমাদেরকে সিম্পল সেন্টেন্স কাকে বলে, কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে, কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে, কন্ডিশনাল সেন্টেন্স গুলো কোনগুলো, বিষয়ে ধারণা থাকতে হবে। এবং তাছাড়াও তোমাদেরকে লিঙ্কার্স এবং কানেক্টার্স, অর্থাৎ তোমাদের সেন্টেন্সের শুরুতে কিছু লিঙ্কার্স এবং কানেক্টার্স পুরো প্যাসেজের, পুরো প্যারাগ্রাফের তোমার সামঞ্জস্যতা বজায় রাখার জন্য প্রথম বাক্যের সাথে তোমার মাঝখানের বাক্যের সাথে এবং শেষের বাক্যের সাথে যে মিল রাখার জন্য যে কানেক্টার্স গুলো ইউজ করা হয়, সেই কানেক্টার্স গুলো সম্পর্কে তোমার ভালো ধারণা থাকতে হবে কম্পিটিং সেন্টেন্স বিষয়ে ভালো উত্তর দেওয়ার জন্য। এছাড়াও তোমার সাবঅর্ডিনেটরস অর্থাৎ সাবঅর্ডিনেটিং কনজাংশন গুলো সম্পর্কে ধারণা থাকতে হবে। এই ধারণাগুলোর পাশাপাশি তোমার কনটেক্সট সম্পর্কিত একটা ভালো ধারণা থাকতে হবে। কনটেক্সট অর্থ হচ্ছে তুমি যেই অসম্পূর্ণ বাক্যটা সম্পন্ন করছো, যেই প্রশ্নটুকু পরীক্ষার প্রশ্নপত্রে দেওয়া হচ্ছে সেই অংশের সাথে মিল রেখে, এবং সেই বাক্যের যদি একটা কমপ্লিট সেন্টেন্সের মাঝামাঝি একাধিক সেন্টেন্স দিতে পারে, সো যে অংশটুকু সম্পন্ন করবে তার পূর্বের যদি কোনো সেন্টেন্স থাকে অথবা তারপরে যদি কোনো সেন্টেন্স থাকে, সেইগুলোর সাথে মিল রেখে তোমার অসম্পূর্ণ অংশ সম্পন্ন করাকেই এখানে কনটেক্সচুয়াল অথবা কনটেক্সট বোঝায়। কনটেক্সট অর্থ মানে ওই বাক্যের অন্য অংশগুলো মাথায় রেখে তোমার কমপ্লিটিং সেন্টেন্সটা করতে হবে। সো আমরা এতক্ষণ দেখলাম যে কিভাবে একটা অসম্পূর্ণ বাক্যকে সম্পন্ন করতে হবে এবং কি কি বিষয়গুলো আমাদের বিবেচনায় আনতে হবে একটি অসম্পূর্ণ বাক্যকে সম্পন্ন করতে। এখন আমরা প্র্যাকটিসের মধ্য দিয়ে আমরা বিষয়গুলো অ্যাপ্লাই করব, এবং যে রুলস গুলো আমাদের প্র্যাকটিসের মধ্য দিয়ে চলে আসবে সেই রুলস গুলো আমি তোমাদেরকে বলে দিব। Trees are essential for our existence, so we should ড্যাশ, অর্থাৎ বলছে এইটা হচ্ছে কনটেক্সট, অর্থাৎ ট্রিজ আর এসেনশিয়াল ফর আওয়ার এক্সিস্টেন্স, গাছ আমাদের অস্তিত্বের জন্য, এক্সিস্টেন্স তো অস্তিত্ব, আমাদের অস্তিত্বের জন্য গাছ প্রয়োজন। সো উই শুড ড্যাশ। সো আমরা জানি শুড হচ্ছে একটা মোডাল ভার্ব, এবং শুডের পরে কি বসে,
শুড এর পরে একটা ভার্ব বসে, তো আমরা ভার্ব সম্পন্ন করে বাক্য অর্থ সম্পন্ন করব আমরা। উই শুড সাবজেক্টও দেওয়া আছে, মুডাল ভার্বও দেওয়া আছে। মেইন ভার্ব বসিয়ে এবং মেইন ভার্বের সাথে সামঞ্জস্য পূর্ণ মানে অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট যা বসে সেটা আমরা বসাবো। সো উই শুড, যেহেতু গাছ আমাদের দরকার, তো আমরা কি করব? উই শুড প্ল্যান্ট more and more trees. সো চলো বি নাম্বার দেখি, ইংলিশ অ্যাজ এন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা। উই ক্যানট গেট গুড জব। সো আমরা কি করতে পারি না, ইংরেজি জানা ছাড়া আমরা ভালো চাকরি পাবো না আমরা। সো আমরা, যেহেতু ইংরেজি একটা আন্তর্জাতিক ভাষা এবং এটা আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, তো আমাদের এটা শিখতে হবে না। সো আমরা না শিখলে কি হবে, না শিখলে আমরা ভালো জব পাবো না। সো আমরা লিখতে পারি without knowing English well, without knowing English well, ভালো মতো ইংরেজি না শিখে আমরা we cannot get a good job, আমরা একটা ভালো চাকরি পেতে পারি না। সো এটা আসলে অনেকে অনেকভাবেই করবে। if we don't learn English, যদি এটা আমি এখানে এটা ফ্রেজ দিয়ে সম্পন্ন করেছি, আমরা এখানে এটা ক্লজ দিয়ে সম্পন্ন করেছি, এটা ফ্রেজ দিয়ে সম্পন্ন করেছি। কেউ যদি চায় এটা ক্লজ দিয়ে সম্পন্ন করতে পারো। সো উইদাউট নোয়িং ইংলিশ ওয়েল, এটা হচ্ছে একটা প্রেপোজিশনাল ফ্রেজ। প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে এবং নাউন দিয়ে শেষ হয়েছে। এটা হচ্ছে একটা প্রেপোজিশনাল ফ্রেজ। সো উইদাউট নোয়িং ইংলিশ ওয়েল, ইংরেজি ভালো মতো না জেনে উই ক্যানট গেট আ গুড জব। করাপশন ইজ অ্যান অবস্ট্রাকল টু আওয়ার ন্যাশনাল ডেভেলপমেন্ট। করাপশন হচ্ছে আমাদের ন্যাশনাল ডেভেলপমেন্ট, জাতীয় উন্নতির জন্য একটা অবস্ট্রাকল, বাধা। ইট ইজ হাই টাইম ড্যাশ। সো এখানে বলা আছে আগের সেন্টেন্সে করাপশন সম্পর্কে বলা আছে। সো ইট ইজ হাই টাইমেও আমরা এখানে করাপশন সম্পর্কেই বলবো। ইট ইজ হাই টাইম দ্বারা এখনই উত্তম সময়, এখনই সঠিক সময়, এখনই ঠিক সময় এই অর্থ প্রকাশ করে। এবং ইট ইজ হাই টাইমের পরে যে অংশটুকু আমরা লিখি সেই অংশটুকু পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। এটা একটা রুল। অর্থাৎ ইট ইজ হাই টাইম প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স, অথবা ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট বসলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। আর যদি সাবজেক্ট না বসে শুধু ভার্ব বসাও তাহলে ইনফিনিটিভ বসবে। যেমন আমি এভাবে করতে পারি, ইট ইজ হাই টাইম, যদি ইট ইজ হাই টাইম উই, আমি বলেছিলাম যদি সাবজেক্ট বসে, সো আমরা উই সাবজেক্ট বসিয়েছি, উই ইরিডিকেট করাপশন। সো আমরা ইট ইজ, আমি বলেছিলাম যে যদি আমরা ইট ইজ আইটেমের পরে সাবজেক্ট বসে তাহলে আমরা কি বসাবো, পাস্ট ইনডিফিনিট বসাবো। এই যে আমরা পাস্ট ইনডিফিনিট বসালাম আমরা। এখানে ইরিডিকেট বলা যাবে না, আমরা ইরিডিকেটেড বলতে হবে। সো করাপশন ইজ অ্যান অবস্ট্রাকল টু আওয়ার ন্যাশনাল ডেভেলপমেন্ট। করাপশন আমাদের জাতীয় উন্নতির জন্য একটা বাধা। ইট ইজ হাই টাইম উই ইরিডিকেটেড করাপশন। আমরা এখনই উত্তম সময় করাপশন দূর করার, করাপশন রিমুভ করার। সো আমরা ইরিডিকেটেড বলতে হবে, ইরিডিকেট প্রেজেন্ট টেন্স বলা যাবে না। অথবা যদি তোমরা এটা এইভাবে করো, ইট ইজ হাই টাইম টু ইরিডিকেট করাপশন। ইট ইজ হাই টাইম টু ইরেডিকেট করাপশন। অর্থাৎ তুমি যদি ফ্রেজ দিয়ে করো, ইনফিনিটিভ ফ্রেজ দিয়ে করো তাহলে টু ইরেডিকেট করাপশন, অথবা যদি তুমি ক্লজ দিয়ে করো অর্থাৎ সাবজেক্ট ভার্ব দিয়ে করো তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হবে। মাই চাইল্ডহুড ওয়াজ ফুল অফ জয়স অ্যান্ড হ্যাপিনেস। আমার শিশুকাল মানে আনন্দ এবং সুখে পরিপূর্ণ। আই উইশ I were a child again. অর্থাৎ আমার শিশুকাল আনন্দ এবং সুখে পরিপূর্ণ। আই উইশ আই ওয়ার এ চাইল্ড এগেন। আমি আবার যদি শিশু হয়ে যেতাম। এটা হচ্ছে আই উইশ আই ওয়ার এ চাইল্ড এগেন। এখানে এটা হচ্ছে একটা সেকেন্ড কন্ডিশন। অর্থাৎ আই উইশ এর পরে, এক কথায় তোমাদের মনে রাখতে হবে, আই উইশ এর পরে যদি সাবজেক্ট বসে এবং টু বি ভার্ব বসে তখন ওয়্যার বসে। আই উইশ এর পরে একটা ক্লজ দিয়ে আমি এখানে বাক্যটি সম্পূর্ণ করেছি। সো ক্লজটা কি, আই ওয়্যার আ চাইল্ড অ্যাগেইন। এবং তোমার কাছে প্রশ্ন থাকতে পারে আই উইশ তো প্রেজেন্ট টেন্স, কেন এখানে পাস্ট টেন্স ওয়্যার হয়েছে? মনে রাখতে হবে এটা একটা
ড্রিম, এটা একটা ফ্যান্টাসি। সো এরকম ড্রিম এবং ফ্যান্টাসি গুলো যখন আমরা করি, এগুলো সেকেন্ড কন্ডিশনে করি, এবং ড্রিম এবং ফ্যান্টাসির বেলায় সবসময় টু বি ভার্বটা ওয়্যার বসে সকল পার্সনের সাথে। আই ওয়াজ হচ্ছে নরমাল এগ্রিমেন্ট, বাট এখানে যেহেতু এটা একটা ড্রিম ফ্যান্টাসি, এটা তোমার আই ওয়্যার বসবে। মোবাইল ফোন ইজ আ ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স। মোবাইল ফোন হচ্ছে আধুনিক বিজ্ঞানের জন্য একটা বিস্ময়। বাট আমরা এখানে যদি আমরা মিল রেখে বসাই যে মোবাইল ফোন আধুনিক বিজ্ঞানের জন্য একটা বিস্ময়, কিন্তু এটা কি বাট দ্বারা একটা বিপরীত অর্থ আসে। বাট, দো, অলদো, ইন স্পাইট অফ, ডেসপাইট, হ্যাঁ, এই যে বিষয়গুলো, এই যে লিঙ্কার্স গুলো, কানেক্টার্স গুলো, অথবা আমরা সাবঅর্ডিনেটরস গুলো বললাম, এই জিনিসগুলো সবসময় প্রথম যেই মানে ভাব থাকবে, সেই প্রথম যেই অর্থ থাকবে, সে অর্থের বিপরীত অর্থ বসবে। এই কারণে এগুলো বাট, দো, অলদো। বাট অর্থ কিন্তু। অর্থাৎ মোবাইল ফোন ইজ এ ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স। এটা আধুনিক বিজ্ঞানের কি একটা বিস্ময়। এখানে বাট না দিয়ে যদি এন্ড দিত, তাহলে এরকম আরেকটা সমজাতীয় বাক্য, সম অর্থজাতীয় বাক্য লিখতাম, কিন্তু বাট লেখার অর্থ হচ্ছে বিপরীত অর্থ লিখবো। একটু নেগেটিভ কথা বলবো, এখানে একটা পজিটিভ আছে, একটা নেগেটিভ কথা বলবো। সো নেগেটিভটা কি হবে? বাট ইট হ্যাজ মেনি অ্যাবিউজেস টু। কিন্তু এটার অনেক অপব্যবহারও আছে। হি ক্যানট রান দ্য বিজনেস। সে ব্যবসা চালাতে পারে না। সো হি শুড। তো আমরা সে ব্যবসা চালাতে পারে না। সো কেউ যদি ব্যবসা না চালাতে পারে, ব্যবসা যদি না করতে পারে, তাহলে সে কি করা উচিত? বিকল্প কিছু খোঁজা উচিত। সো হি শুড, আমরা আগেও একটা শুড দেখেছিলাম, শুডের পরে আমরা একটা ভার্ব বসাই। হি শুড সার্চ অ্যান অল্টারনেটিভ, অর্থাৎ তার একটা বিকল্প পথ খোঁজা উচিত। হি কনফেসড দ্যাট, সে স্বীকার করেছিল যে, ড্যাশ, সো আই ফরগিভ হিম। মানে সে স্বীকার করেছে। মানুষ কি স্বীকার করে? কনফেস, সবসময় মানুষ অপরাধ স্বীকার করে না? যদি এরকম কনফেস অর্থ হচ্ছে অপরাধ স্বীকার করা। সো হি কনফেস দ্যাট কমিটেড দ্য ক্রাইম। হি কনফেস দ্যাট হি কমিটেড দ্য ক্রাইম। পাস্ট টেন্স আছে, আমি পাস্ট টেন্স দিলাম, হ্যাঁ, এবং কনফেস যেহেতু অপরাধ করা, আমি অপরাধের মূলক একটা বাক্যই কনটেক্সট ঠিক রাখলাম। হি কনফেস দ্যাট, সে স্বীকার করেছে যে, হি কমিটেড দ্য ক্রাইম, সে অপরাধটি করেছে। অথবা তুমি যদি এটা হি মেড এ মিস্টেক দাও, তাহলেও হবে। দ্য স্টুডেন্ট শুডন্ট মেমোরাইজ দ্য পোয়েম, ইট ওয়াজ টু ডিফিকাল্ট। সো এখানে বলছে যে স্টুডেন্ট শুডন্ট মেমোরাইজ দ্য পোয়েম, অর্থাৎ আহ, ছাত্রদের এই কবিতাটি মুখস্থ করা উচিত না। ইট ওয়াজ টু ডিফিকাল্ট টু, এখানে টু, আমরা বিষয়টা হচ্ছে টু ডট 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 টু, টু ডট 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 টু, বিষয়টা হচ্ছে এটা হচ্ছে কো রিলেটিভ কনজাংশন। টু আছে, আর এখানে ডিফিকাল্টের জায়গায় হচ্ছে ডট 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 টু। সো আমরা এখানে টু দিয়ে শুরু করতে পারি, অথবা একটা পার্সোনাল প্রনাউন বসাইতে পারি। It was too difficult for the students to memorize the poem. আমরা যেটা বিষয় হচ্ছে টু ডট 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 টু যদি থাকে, ইট ওয়াজ টু ডিফিকাল্ট ফর দ্য স্টুডেন্টস, তারপরে আমরা টু বসাবো। ফর দ্য স্টুডেন্টস টুকু না দিলেও কোনো প্রবলেম নাই। ইট ওয়াজ টু ডিফিকাল্ট টু মেমোরাইজ দ্য পোয়েম, এটা একটা নেগেটিভ অর্থ দেয়। এটা এত বড় যে মুখস্থ করা সম্ভব না। সিন্স দেয়ার ওয়াজ নো মোর কোয়েশ্চেন টু ডিসকাস, যেহেতু আর কোনো আলোচনা করার বিষয় থাকলো না। সো আর কোনো আলোচনা করার বিষয় না থাকলে কি আমরা কি করি? আমরা আলোচনা শেষ করে দিই। উই উই এন্ডেড দ্য মিটিং, আমরা মিটিংটি শেষ করে দিলাম, সম্পন্ন করে দিলাম। সো সিন্স দ্বারা একটা ক্লজ আছে, আমরা আরেকটি ক্লজ দিয়েছি। সো অধিকাংশ বাক্যই দেখা যাচ্ছে যে আমরা ক্লজ সম্পন্ন করছি, এবং ফ্রেজ দিয়ে সম্পন্ন করছি। ওয়ার্ডস দিয়ে খুব বেশি একটা সম্পন্ন করতে দেখা যায় না।
ফিমেল এডুকেশন ইজ আ ক্রাইং নিড ফর আওয়ার কান্ট্রি। আমাদের দেশের জন্য নারী শিক্ষা খুবই প্রয়োজন। ইট ইজ আ গুড সাইন দ্যাট, এটা একটা ভালো লক্ষণ যে নাউডেজ, এখন ভালো লক্ষণটা কি, উইমেন আর বিং এডুকেটেড। আজকাল নারীরা কি হচ্ছে, শিক্ষিত হচ্ছে। আমাদের পরবর্তী প্র্যাকটিস হচ্ছে রাজশাহী বোর্ড 2017। আমি তোমাদেরকে প্রচুর প্র্যাকটিস করাবো। আসলে ইংরেজি ব্যাকরণে ভালো মার্কস পেতে হলে শুধু রুলসগুলো যদি পড়ো তাহলে কাজ হবে না, প্রচুর প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের পাশাপাশি আমি রুলসগুলো বলে দিব। 21st February is our red letter day in our life because dash it is our mother language day. সো 21শে ফেব্রুয়ারি আমাদের জীবনে রেড লেটার ডে অর্থ হচ্ছে স্মরণীয় দিন। এটা একটা ফ্রেজ, নাউন ফ্রেজ। সো এটা আমাদের স্মরণীয় কেন? বিকজ, কারণটা আমাদের এখানে বলতে হবে। কারণ কি? আমরা এই দিনে আমাদের অনেক মানুষ ভাষার জন্য প্রাণ দিয়েছে না? সো আমরা এটা লিখবো, উই sacrificed lives to tongue. সো এই দিনে আমরা কি করেছিলাম? উই স্যাক্রিফাইসড আওয়ার লাইভস টু প্রটেক্ট দ্য প্রেস্টিজ অফ আওয়ার মাদার টাং অন দিস ডে। We sacrificed our lives to protect the prestige of our mother tongue on this day. অর্থাৎ এই দিনে আমরা কি করেছিলাম? আমরা আমাদের ভাষার যে সম্মান রক্ষার জন্য আমাদের জীবন দিয়েছিলাম। সো ইট ইজ আওয়ার মাদার ল্যাঙ্গুয়েজ ডে। এটা অনেকে অনেকভাবেই করতে পারো। উই শেড ব্লাড, উই ডাইড ফর আওয়ার মাদার ল্যাঙ্গুয়েজ, এভাবে স্যাক্রিফাইসের জায়গায় মানে শেড ব্লাডও হতে পারে এইভাবে। Once there was a farmer who had 3 sons. একজন কৃষকের কি ছিল? ৩ জন সন্তান ছিল। They were so lazy that, তারা এত অলস ছিল যে, আমরা সাবজেক্ট বসাতে হবে। Did not do anything, যে তারা কিছুই করতো না। They didn't do anything, তারা কোনো কাজ করতো না। I have to meet Raihan, আমি আমার রায়হানের সাথে দেখা করতে হবে। Do you know where? তোমরা কি জানো রায়হান কোথায় বাস করে? তোমরা কি জানো রায়হান কোথায় বাস করে? Where he lives, অথবা where he resides, অথবা where he is, সে কোথায় আছে? যে কোনো একটা যদি তোমরা দাও তাহলে হয়ে যাবে। Where he lives, where he resides, অথবা where he is. ইট ইজ হাই টাইম ইউ, আমি অলরেডি তোমাদেরকে ইট ইজ হাই টাইমের রুলসটা বলে দিয়েছি। ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট বসে তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। সো ইট ইজ হাই টাইম। এখন ইট ইজ হাই টাইম কি আমি কিন্তু বসাতে পারবো না, আমি পরের অংশটুকু থেকে মানে আমার কনটেক্সট সাথে মিলিয়ে লিখতে হবে। ইট ইজ ডেট্রিমেন্টাল টু হেলথ, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তো স্বাস্থ্যের জন্য কি ক্ষতিকর? স্বাস্থ্যের জন্য তোমার ড্রাগস ক্ষতিকর, স্বাস্থ্যের জন্য তোমার স্মোকিং ক্ষতিকর, অথবা অ্যালকোহল ক্ষতিকর, ড্রিঙ্কিং অ্যালকোহল ক্ষতিকর। সো ইট ইজ হাই টাইম, so it is high time you stop smoking. So আমরা you stop, প্রেজেন্ট টেন্স হয়েছে, আমরা পাস্ট টেন্স করতে হবে। it is high time you stop smoking, এখনই উত্তম সময়ে তোমার স্মোকিং ছাড়ার, ধূমপান ছাড়া। অথবা তুমি যদি বলো না এখানে তো ইউ আছে, তোমাকে অবশ্যই পাস্ট টেন্সে করতে হবে। ইউ না থাকলে তুমি ইনফিনিটিভ ফ্রেজ দিয়ে করতে পারতে। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংরেজি হচ্ছে একটা আন্তর্জাতিক ভাষা। ইফ ইউ ওয়ান্ট টু গো অ্যাব্রড ফর হায়ার স্টাডিজ,
যদি উচ্চশিক্ষার জন্য তুমি বিদেশে যেতে চাও তাহলে তোমাকে কি করতে হবে? ইংরেজি শিখতে হবে। তো তো কি আমরা ইফ ক্লজ আছে প্রথমে, ইফ ক্লজটা এটা ফার্স্ট কন্ডিশন আছে। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে কন্ডিশনাল থেকে সেন্টেন্স আসে কমপ্লিট করার জন্য। ইফ ইউ ওয়ান্ট টু গো অ্যাব্রড ফর হায়ার স্টাডিজ, যদি উচ্চশিক্ষার জন্য তুমি বিদেশে যেতে চাও তাহলে তোমাকে কি করতে হবে? ইংরেজি শিখতে হবে। সো আমরা এখানে ফার্স্ট কন্ডিশন আছে। এখন আমরা জানি যে ফার্স্ট কন্ডিশন যদি ইফ ক্লজ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, প্রিন্সিপাল ক্লজটা মুডাল ভার্ব দিয়ে করা যায়। তো মুডাল ভার্ব বসাবো আমরা। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংরেজি একটা আন্তর্জাতিক ভাষা। ইফ ইউ ওয়ান্ট টু গো অ্যাব্রড ফর হায়ার স্টাডিজ, যদি তুমি উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চাও, ইউ মাস্ট নো ইংলিশ ওয়েল, তোমাকে অবশ্যই ইংরেজি ভালো জানতে হবে। এখানে আমরা এটা মোডাল ভার্ব দিয়ে করলাম। আমরা এখানে একটা ফিউচার ইনডিফিনিট টেন্স দিয়ে করতে পারি, যেমন ইউ উইল হ্যাভ টু লার্ন ইংলিশ ওয়েল। আমরা যদি কেউ এটা করে এটাও সঠিক উত্তর। ওয়েল, ওকে স্টুডেন্টস, আমরা আমাদের পরবর্তী প্র্যাকটিসে চলে যাই। The bee is one of the busiest insects. It flies from flower to flower. আমি আসলে অনেকগুলো প্র্যাকটিস করছি যাতে তোমাদের সম্পূর্ণ নিয়মগুলো তোমরা প্র্যাকটিসের মধ্যে আয়ত্ত করে নিতে পারো। আমি বিশ্বাস করি যদি তোমরা প্র্যাকটিসটা মনোযোগ দিয়ে দেখো, তোমরা আসলে কমপ্লিটিং সেন্টেন্স সম্পর্কে তোমরা একটা ভালো আইডিয়া পাবে এবং তোমরা এখান থেকে অনেক পরীক্ষায় কমনও পাবে। বি ইজ ওয়ান অফ দ্য বিজিয়েস্ট ইনসেক্টস। বি অর্থ হচ্ছে তোমার কি মৌমাছি। এটা সবচেয়ে বিজি একটা প্রাণী। ইট ফ্লাইস ফ্রম ফ্লাওয়ার টু ফ্লাওয়ার। এটা ফুল থেকে ফুলে এক ফুল থেকে উড়ে আরেক ফুলে যায়। কি কারণে যায়? টু ড্যাশ। মৌমাছি কি করে? মধু আহরণ করে। সো কালেক্ট অর্থ আহরণ করা, টু কালেক্ট হানি। সো আমরা এখানে শুধু ইনফিনিটিভ ফ্রেজ দিয়ে তোমার বাকি অংশটুকু সম্পন্ন করলাম। মাই ফ্রেন্ড লিভড ইন নিউজিল্যান্ড, আমার বন্ধু নিউজিল্যান্ডে থাকে। ইট ইজ মেনি ইয়ার্স সিন্স স হিম, ইট ইজ মেনি ইয়ার্স সিন্স আই স হিম, আমি যদি তাকে অথবা সিন্স উই মেট। আমরা রুলসটা হচ্ছে যদি সিন্সের পূর্বে প্রেজেন্ট, যেমন ইজ প্রেজেন্ট টেন্স, ইজটা মানে কি এম ইজ আর হচ্ছে প্রেজেন্ট টেন্স। যদি সিন্সের পূর্বে প্রেজেন্ট টেন্স থাকে, সিন্সের পরে যে ক্লজটা হবে সেই ক্লজটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আর সিন্সের পূর্বে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে সিন্সের পরে হবে পাস্ট পারফেক্ট টেন্স। সো আই স হিম অথবা উই মেট, এই দুইটাই হচ্ছে পাস্ট ইনডিফিনিট। মানে অনেক বছর হয়েছে যে আমি তাকে দেখেছি, অথবা অনেক বছর হয়েছে যে আমরা সাক্ষাৎ হয়েছিল। উই মাস্ট গ্রো দ্য হ্যাবিট অফ গেটিং আপ আর্লি ইন দ্য মর্নিং, আমরা সকাল সকাল উঠার অভ্যাস করতে হবে। দ্য সুনার উই গেট আপ, আমরা যত তাড়াতাড়ি ঘুম থেকে উঠি, তো আমরা দ্য সুনার দ্য আর্লিয়ার এইভাবে সেন্টেন্স গুলো বসে। দ্য সুনার উই গেট আপ, দ্য আর্লিয়ার উই ক্যান স্টার্ট আওয়ার ওয়ার্ক। প্যাটার্নটা ফলো করতে হবে। দ্য সুনার আছে, তারপরে কি আছে? সাবজেক্ট আছে, তারপরে ভার্ব আছে। এইভাবেই দ্য সুনার, এটা একটা কো রিলেটিভ কনজাংশন। দ্য সুনার দ্য ডট 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 ডটে তুমি এখানে একটা পুরোটা একটা ক্লজ আছে, তুমি এরকম আর একটা ক্লজ বসাইতে হবে, অথবা এখানে যদি ইনফিনিটিভ হতো তুমি ইনফিনিটিভ বসাইতে পারতে। এখানে ফ্রেজ হলে এখানে ফ্রেজ বসাবে তুমি। কো রিলেটিভ কনজাংশনের বিষয়ই হচ্ছে এরকম। কো রিলেটিভ অর্থাৎ একটার সাথে একটা রিলেশন থাকবে, তবে প্রথমটার সাথে পরেরটার মিল থাকতে হবে। দ্য আর্লিয়ার উই, সো আমরা এখানে মিল রেখেই শেষ করলাম। সো দ্য সুনার থাকলেই দ্য আর্লিয়ার দিয়ে অথবা দ্য বেটার, অর্থাৎ এই কম্পারেটিভ যে বিষয়গুলো কম্পারেটিভ যে অ্যাডজেক্টিভ আছে সেই অ্যাডজেক্টিভ গুলো দিয়ে বাকি অংশকে সম্পন্ন করতে হবে।
There goes the proverb. প্রবাদে আছে ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। অর্থাৎ প্রবাদে আছে একদাই যদি আমরা সবাই একত্রে থাকি আমরা সফল হই, যদি আমরা বিচ্ছিন্ন হয়ে যাই তাহলে আমরা কি হয়ে যাই? আমরা ব্যর্থ হই। আনলেস উই আর ইউনাইটেড, যদি আমরা কি একত্র না থাকি, ন্যাশনাল লাইফ। আনলেস উই আর ইউনাইটেড, যদি আমরা ইউনাইটেড না থাকি, উইল নট সাকসিড ইন আওয়ার ন্যাশনাল লাইফ, আমরা আমাদের জাতীয় জীবনে সফল হব না। আওয়ার কান্ট্রি ইজ বিসেট উইথ মেনি প্রবলেমস, আমাদের দেশ অনেক সমস্যায় জর্জরিত। উই অল শুড কাম ফরওয়ার্ড উইথ এ ভিউ টু, আমাদের দেশ অনেক সমস্যায় জর্জরিত। উই শুড কাম ফরওয়ার্ড উইথ এ ভিউ টু, সো আমাদের মাথায় রাখতে হবে উইথ এ ভিউ টু অর্থ হচ্ছে তোমার জন্য, এবং এটার পরে ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি বসে। টু মানে এখানে ইনফিনিটিভ করা যাবে না। উইথ এ ভিউ টু এটা একটা প্রেপোজিশনাল ফ্রেজ। উইথ এ ভিউ টু এটার পরে উইথ এ ভিউ টু এটা একটা প্রেপোজিশনাল ফ্রেজ, এটার পরে ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি বসে। উই শুড কাম ফরওয়ার্ড উইথ এ ভিউ টু, আমি এটার সাথে একটা মিল রাখলাম, যেহেতু প্রবলেমস সম্পর্কে বলা আছে উই অল শুড কাম ফরওয়ার্ড উইথ এ ভিউ টু সলভিং দোজ প্রবলেমস, আমাদের সবাইকে ওই সমস্যাগুলো সমাধানের জন্য এগিয়ে আসতে হবে। তো এখানে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে উইথ এ ভিউ টুর পরে ভার্বের সাথে আইএনজি বসবে এবং ভার্বের পরবর্তীতে মানে কনটেক্সটের সাথে মিল রেখে শব্দ বসাইতে হবে। রিফাত ডাজন্ট লাইক ড্যাশ, হি নোজ দ্যাট রিচ ফুড ডাজন্ট কন্টেইন রিচ ভিটামিনস। সো আমরা এখানে বুঝতেই পারছি যে হি নোজ দ্যাট রিচ ফুড ডাজন্ট কন্টেন রিচ ভিটামিনস, এই সেন্টেন্স দিয়ে বুঝতে পারছি যে সে জানে যে রিচ ফুডে ভালো রিচ ভিটামিন থাকে না। এই কারণেই সে কি পছন্দ করে না? রিচ ফুড পছন্দ করে না। অথবা এখানে যদি তুমি স্পাইসি ফুড, হ্যাঁ, রিফাত ডাজন্ট লাইক রিচ ফুড, সে রিচ ফুড পছন্দ করে না। এখানে আমরা এটা ফ্রেজ, এটা একটা নাউন ফ্রেজ, এই অংশ দিয়ে আমরা বাক্যটি সম্পন্ন করে ফেলেছি। অ্যাজ শাফি ইজ ডিভোটেড টু স্টাডিজ, ডিভোটেড টু অর্থ হচ্ছে এখানে মানে মনোযোগী। এখানে যেহেতু সে পড়াশোনায় মনোযোগী, আহ, সে যেহেতু একাগ্র চিত্তে পড়াশোনা করছে, অল হিজ টিচার্স লাভ হিম, তার সকল শিক্ষক তাকে ভালোবাসে। হি হোপস টু, তো ভালো পড়াশোনা করলে শিক্ষকরা ভালোবাসলে কি হয়? হি হোপস টু গেট আ গুড জব, হি হোপস টু গেট আ গুড রেজাল্ট, অথবা ব্রাইট কেরিয়ার, অথবা ব্রাইট ফিউচার। ফিউচার। ড্যাশ ইজ নট গুড, তো আমরা পরের যে বাক্য আছে সেই বাক্যটা দেখলে আরেকটু ক্লিয়ার হব। উই শুড গিভ ইট আপ, অর্থাৎ এটা আমাদের গিভ আপ অর্থ হচ্ছে ত্যাগ করা, ছাড়া। সো আমাদের নিচে এখানে একটা বাজে অভ্যাস সম্পর্কে বলা আছে, বাজে হ্যাবিট সম্পর্কে বলা আছে যেটা আমাদের ছাড়তে হবে। সো বাজে হ্যাবিটের মধ্যে কি আছে? উই শুড কি সেই হ্যাবিটটা এখানে লিখবো। আমরা সেই হ্যাবিটটা লিখতে পারি স্মোকিং। স্মোকিং ইজ নট গুড, স্মোকিং ভালো নয়। উই শুড গিভ ইট আপ। অথবা ড্রিঙ্কিং অ্যালকোহল, আমরা ড্রিঙ্কিং অ্যালকোহলও লিখতে পারি। Drinking alcohol is not good, we should give it up. Dash gives no pleasure, it is always painstaking. অর্থাৎ আরেকটা সে অভ্যাস সম্পর্কে বলছে, সে অভ্যাসটা ভালো নয়, এটা আমাদেরকে কোনো প্লেজার আনন্দ দেয় না, এটা সবসময় আমাদেরকে কষ্ট দেয়।
সো আমরা এই সেম জিনিসগুলো এখানে রিপিটেশন করতে পারি। স্মোকিং gives no pleasure, it is always painstaking. There is nobody dash, hence happiness is a relative term. অর্থাৎ বলছে এই কারণেই সুখ একটি আপেক্ষিক বিষয়। এই কারণে সুখ যেহেতু আপেক্ষিক বিষয়, এখানে সুখ সম্পর্কে বলছে there is nobody who is really happy. অর্থাৎ পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে মানুষ একেবারেই সম্পূর্ণ সুখী, যার কোনো কষ্ট নাই। এখানে এই জিনিসটা হবে there is nobody, এটা একটা কি, এটা একটা ফ্রেজ, যে ফ্রেজটার রিলেটিভ ক্লজ, এটা একটা রিলেটিভ ক্লজ, যে রিলেটিভ ক্লজটা এই আগের বাক্যের সাথে মিলিয়ে এবং এই পূর্বের সাথে মিলিয়ে আমরা এটা সম্পন্ন করেছি। Birds dash in winter are called migratory birds. We shouldn't kill them. অর্থাৎ বার্ডস, যে পাখিগুলো বার্ডস মাইগ্রেটিং ইন উইন্টার, বার্ডস মাইগ্রেটিং ইন উইন্টার, আসলে এখানে বার্ডস এর একটা পোস্ট মডিফায়ার পার্টিসিপল দিয়ে এখানে একটা পোস্ট মডিফায়ার বসিয়েছে। অর্থাৎ বার্ডস গুলো কেমন বার্ডস, মাইগ্রেটিং ইন উইন্টার, মাইগ্রেটিং ইন উইন্টার, যে পাখিগুলো শীতের সময় এক জায়গা থেকে আরেক জায়গায় আরেক স্থানে যায়। যেমন সার্বিয়াতে প্রচুর ঠান্ডা, সো যখন শীতের সিজন আছে, আমাদের এখানে সাধারণত শীতের সিজন শর্ট, এবং ওই প্রচন্ড ঠান্ডা তুষার থেকে বাঁচার জন্য পাখিগুলো কি করে, আমাদের ট্রপিক্যাল রিজনে তারা চলে আসে। সো এটাই হচ্ছে বার্ডস। এখানে আসলে বিষয়টা হচ্ছে বার্ডসটা হচ্ছে একটা নাউন, আর মাইগ্রেটিং ইন উইন্টার এই বার্ডস সম্পর্কে একটা মডিফাই ফ্রেজ ইউজ করেছে বার্ডসগুলোর পরিচয় দেওয়ার জন্য, বার্ডসগুলো সম্পর্কে তথ্য দেওয়ার জন্য। সো এখানে এটা একটা ফ্রেজ দিয়ে আমরা সম্পন্ন করলাম। বার্ডস মাইগ্রেটিং ইন উইন্টার আর কল্ড মাইগ্রেটরি বার্ডস। উইন্টার আর কল্ড না এখানে, কিন্তু বার্ডস আর কল্ড মাইগ্রেটরি বার্ডস। উই শুডন্ট কিল দেম, আমরা এগুলোকে মারা উচিত নয়। পিপল আর কেয়ারফুল in Dhaka city, they do not waste their resource. So people are careful in Dhaka city. মানুষ ঢাকা শহরে অনেক সতর্ক থাকে কিসের বিষয়ে, they do not waste their resource. তো রিসোর্স দিয়ে বুঝছি যে তারা কি বিষয়ে সতর্ক থাকে। ঢাকায় যেহেতু পানি, বিদ্যুৎ এবং তোমার গ্যাসের একটা সমস্যা আছে, এই বিষয়ে তারা কেয়ারফুল থাকে। সো আমরা এই বিষয়গুলো এখানে লিখবো, কেয়ারফুল অ্যাবাউট ইউজিং গ্যাস, electricity and water. People are careful about using gas, electricity and water in Dhaka city. Man is a social being, মানুষ সামাজিক জীব। No man can আছে, বুঝতেই পারছো, কাজ অনেক মানে আমাদের মুডাল ভার্ব পর্যন্ত চলে আসছে। আমরা এখন মেইন ভার্ব লিখবো। No man can live alone. কোনো মানুষ একা বাস করতে পারে না। Robinson Crusoe was born in England. রবিনসন ক্রুসো তোমার ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছিল। হিজ ফাদার ওয়ান্টেড হিম ড্যাশ, তার বাবা তাকে কি হতে চেয়েছিল, দোয়া করেছিল যে সে কি হতে চেয়েছিল, তার বাবা চেয়েছিল, হিজ ফাদার ওয়ান্টেড হিম টু বিকাম আ লয়ার। লয়ার অথবা তোমরা এখানে মানে সেন্টেন্সটা এরকম, হিজ ফাদার ওয়ান্টেড হিম, উই ওয়ান্ট সামওয়ান টু বি সামথিং, যেমন হি ওয়ান্ট সামওয়ান মানে তার সানকে চেয়েছিল কি, টু বি সামথিং, টু বি আ লয়ার। যেমন আমি যদি বলি আমার ছেলে কি ডাক্তার হতে চায়, আই ওয়ান্ট মাই সান টু বি আ ডাক্তার, অথবা আই ওয়ান্ট মাই ডটার টু বি আ টিচার। Dash in Bangladesh are unemployed. Self-employment is a possible solution to this problem. বাংলাদেশে কারা আনএমপ্লয়েড? অনেকে আনএমপ্লয়েড। Many educated
পিপল বাংলাদেশে আনএমপ্লয়েড, অথবা এটাও বলতে পারি ইয়াং জেনারেশন সবচেয়ে বেশি। Young generation in Bangladesh অথবা many educated people in Bangladesh are unemployed. Self-employment is a possible solution to this problem. এখন আমরা দেখব যশোর বোর্ড 2017 সালের কোশ্চেনটি। লাস্ট নাইট আই ডিডন্ট হ্যাভ আ সাউন্ড স্লিপ, গত রাত্রে আমি ঘুমাতে পারিনি। আই ফিল স্লিপি while watching টিভি, যখন আমি এখন টিভি দেখছি তখন আমার ঘুম পাচ্ছে। সো আমরা এখানে একটা রুলস আছে, সেটা হচ্ছে while এর পরে ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি বসে, আর যদি while এর পরে তুমি ডিরেক্ট ভার্ব না বসে সাবজেক্ট বসে, তাহলে সাবজেক্টের পরে past continuous tense হয়। You cannot handle such a dash if you don't have prior experience in teaching. যদি তোমার শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতা না থাকে তাহলে এরকম একটা পরিস্থিতি তুমি সামাল দিতে পারবে না। So you cannot handle such a difficult situation. Such a difficult situation অথবা such a great problem. এত বড় একটা সমস্যা তুমি সমাধান করতে পারবা না। If the driver had been more careful, যদি ড্রাইভারটা আরো একটু সতর্ক থাকতো তাহলে কি হতো? এটা হচ্ছে থার্ড কন্ডিশন। থার্ড কন্ডিশন বুঝবে কিভাবে? সাবজেক্ট ইফ ক্লজের মধ্যে পাস্ট পারফেক্ট টেন্স হবে, তাহলে তোমার প্রিন্সিপাল ক্লোজে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ বসে, হ্যাঁ, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। ইফ দ্য ড্রাইভার হ্যাড বিন মোর কেয়ারফুল, যদি ড্রাইভাররা আরো সতর্ক থাকতো, হি উড হ্যাভ would have avoided the fatal accident, সে এই ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টটা অ্যাভয়েড করতে পারতো। সো আমরা থার্ড কন্ডিশন হচ্ছে ইফ ক্লজের অংশটুকু পাস্ট পারফেক্ট হবে এবং পরবর্তী অংশটুকু মেইন ক্লজের অংশটুকু আমরা কি হবে? উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। ইফ দ্য ড্রাইভার হ্যাড বিন মোর কেয়ারফুল, যদি ড্রাইভার আরো সতর্ক থাকতো, হি কুড হ্যাভ অ্যাভয়েডেড দ্য ফ্যাটাল অ্যাক্সিডেন্ট, সে ভয়ঙ্কর যে দুর্ঘটনা সেটা অ্যাভয়েড করতে পারতো। we are supposed to start our journey the next day. আমরা মানে আগামীকালকে জার্নি করার মানে আমাদের যাত্রা শুরু করার কথা, বাট ইট ওয়াজ সো হট দ্যাট, এত গরম ছিল যে, উই পোস্টপোন্ড আওয়ার জার্নি, আমরা আমাদের জার্নি কি করলাম? বন্ধ করে দিলাম। উই পোস্টপোন্ড আওয়ার জার্নি, বাট ইট ওয়াজ সো হট দ্যাট, এত আমরা আমরা এত গরম ছিল যে আমরা আমাদের জার্নি বন্ধ করে দিলাম। অথবা আমরা যেহেতু জানি ইট ওয়াজ সো ডট ডট ডট, যদি দ্যাট হয় তাহলে কুড দিয়ে আমরা ক্যান অথবা কুড দিয়ে করতে পারি। সো উই কুড নট সো উই কুডন্ট স্টার্ট আওয়ার জার্নি, আমরা আমাদের জার্নি শুরু করতে পারিনি। A village market is one of the many attractions of our country life. অর্থাৎ আমাদের গ্রামীণ জীবনের একটা আকর্ষণ হচ্ছে ভিলেজ মার্কেট। ইট ইজ আ পাবলিক প্লেস, এটা একটা পাবলিক প্লেস হয়, আর যেখানে আমরা কি করি? পিপল সেল মেনি থিংস, যেখানে মানুষ অনেক কিছু ক্রয় বিক্রয় করে। দ্য বক্স ইজ ভেরি হেভি, আর ইউ স্ট্রং এনাফ ড্যাশ, বলতেছে বক্সটা খুবই ভারী, তোমার কি এটা বহন করার মতো শক্তি আছে? আর ইউ স্ট্রং এনাফ টু ক্যারি ইট, এটা কি বহন করার মতো তোমার শক্তি আছে? এখানে বিষয় লক্ষ্য রাখতে হবে, এনাফের পরে তোমার এখানে ইনফিনিটিভ বসাতে হবে আমাদেরকে। যেমন
হি ইজ ইন্টেলিজেন্ট এনাফ টু সলভ দ্য ম্যাথ। সো এরকম এনাফ এর পরে এভাবে আমরা ইনফিনিটিভ বসাই। এটা একটা ইনফিনিটিভ ফ্রেজ। বেগিং ইজ নট এ প্রফেশন, বেগিং কোনো পেশা নয়। ইট ইজ মোস্ট ডিসরেসপেক্টেবল, এটা খুবই ঘৃণ্য একটা কাজ। উই মাস্ট নট, আমরা কি করব না, এনকারেজ বেগিং, আমরা অবশ্যই ভিক্ষা পেশাকে আমরা উৎসাহিত করব না। অথবা এরকম অর্থবোধক অন্য, উই মাস্ট নট we must not take begging as profession, আমরা অবশ্যই বেগিং কে পেশা হিসেবে নিব না। whenever he speaks in english, যখনই সে ইংরেজিতে কথা বলে, ড্যাশ, it is it is natural that we learn through mistakes। সো বুঝাই যাচ্ছে এখানে মিস্টেক্স সম্পর্কে কথা বলে, বুঝাই যাচ্ছে যখনই সে ইংরেজিতে কথা বলে সে ভুল করে। whenever he speaks english he makes mistakes। The station is not far away from here, অর্থাৎ স্টেশনটি এখান থেকে বেশি দূরে নয়। It will take 5 minutes, সেখানে যেতে 5 মিনিট লাগবে, অথবা to reach the station। It will take 5 minutes to go there, অথবা it will take 5 minutes to reach the station। One should bear in mind that, একজনকে অবশ্যই মনে রাখতে হবে যে forming bad habits is easy to do but difficult to live। অর্থাৎ একজনকে মনে রাখতে হবে ব্যাড হ্যাবিট, খারাপ অভ্যাস সহজেই আমরা কি করতে পারি, ইজি টু ডু বাট ডিফিকাল্ট টু লিভ, এবং এই খারাপ অভ্যাসটা আমাদেরকে ত্যাগ করা আমাদের জন্য অনেক কঠিন হয়ে যায়। আমরা এখন দেখব কুমিল্লা বোর্ড 2017 সালের প্রশ্নটি। হি স্টাডিজ মেডিসিন সো দ্যাট, তো আমরা যদি সো দ্যাট থাকে, আমরা জানি সো দ্যাট থাকলে আমরা এভাবে সাবজেক্ট বসাবো, সো দ্যাটের পরে তারপর ক্যান বসাবো অথবা মে বসাবো। হি স্টাডিজ মেডিসিন, আমরা মেডিসিন, সেই মেডিসিন পড়েছিল সো দ্যাট হি ক্যান বিকাম আ ডক্টর। যদি আমাদের এখানে যেহেতু প্রেজেন্ট টেন্স আছে, আমরা এখানে ক্যান বসাবো। পাস্ট টেন্স থাকলে আমরা এখানে কুড বসাতাম। এখানে মে বসতে পারে, মে অথবা মাইট। পাস্ট টেন্সের বেলায় মে, মাইট, উড, কুড, এবং প্রেজেন্ট টেন্সের বেলায় ক্যান, মে। টাইম হ্যাজ ইটস উইংস, সময়ের কি আছে, ডানা আছে, অর্থাৎ এখানে বোঝাচ্ছে সময় দ্রুত চলে যায়। ইট ওয়াজ 5 ইয়ার্স সিন্স উই ড্যাশ। তো আমরা এখানে সিন্স যুক্ত বাক্যে আমরা তোমাদেরকে বলেছিলাম যদি সিন্সের প্রথম অংশে পাস্ট ইনডেফিনিট থাকে তাহলে সিন্সের পরের অংশে পাস্ট পারফেক্ট হয়। পাস্ট পারফেক্ট মানে কি, সাবজেক্ট হ্যাড ভার্বের পাস্ট পার্টিসিপল। ইট ওয়াজ 5 ইয়ার্স সিন্স উই মেট, 5 বছর হয়েছে আমাদের যে সাক্ষাৎ হয়েছে, অথবা সিন্স উই হ্যাড সিন, আমরা একজন আরেকজনকে দেখেছিলাম। তো আমরা জানি যে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট ভার্ব, হ্যাড ভার্বের পাস্ট পার্টিসিপল। দ্য পুয়ার ম্যান নকড এট মাই ডোর, বৃদ্ধ লোকটি, গরিব লোকটি আমার দরজায় নক করলো। হি কেম টু মি, সে আমার কাছে আসলো। উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু তো জন্য, কি জন্য, সে আমার কাছে আসলো কিছু টাকা ধার নেওয়ার জন্য। এক্সাম্পল মনে করো, borrowing some money, কিছু টাকা ধার করার জন্য। সো তোমাদের অনেকেই কনফিউজড হতে পারো, টু আছে, বড় লিখলে ভালো হতো। আসলে উইথ এ ভিউ টু এটা হচ্ছে একটা প্রেপোজিশনাল ফ্রেজ, যেটার পরে ভার্ব থাকলে, প্রিপোজিশন এবং প্রিপোজিশনাল ফ্রেজের পরে ভার্ব থাকলে তোমরা জানো ভার্বের সাথে আইএনজি বসে। আই ফাউন্ড আ বক্স ইন দ্য রুম, আমি রুমে একটা বক্স পেলাম। দ্য বক্স ওয়াজ টু হেভি ফর মি ড্যাশ, এখানে বলছে বক্সটা খুবই ভারী আমার জন্য, আমি এটা বহন করব যে আমার জন্য এটা খুবই ভারী। সো আমরা জানি টু ডট 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 টু যদি হয় তখন কিভাবে বাক্য সম্পন্ন করতে হবে এটা তোমাদের বুঝতে হবে। সো দ্য বক্স ওয়াজ টু হেভি ফর মি টু ক্যারি। সো আমরা যদি ফর মি না থাকতো তাহলে হতো দ্য বক্স ওয়াজ টু হেভি
টু ক্যারি, এটা একটা নেগেটিভ অর্থ দেয় যে বক্সটা এত ভারী আমার জন্য যে আমি এটা বহন করতে পারছিলাম না। আই ওয়েন্ট টু মার্কেট ইস্টারডে, আমি গতকালকে মার্কেটে গিয়েছিলাম। আই হ্যাড ইউ রিকোয়েস্টেড মি, যদি তুমি আমাকে রিকোয়েস্ট করতে, তাহলে আমরা বুঝতে পারছি এখানে হ্যাড ইউ রিকোয়েস্টেড মি, এখানে কিন্তু এটা ইফ ইউ হ্যাড রিকোয়েস্টেড মি, এটা একটা মানে এটা একটা প্যাটার্ন মাথায় রাখতে হবে। রেয়ারলি এটা দেয়, এটা কিন্তু কোনো হ্যাড সামনে আছে, পরে অক্সিলারি মানে সাবজেক্ট আছে মনে করে এটাকে কোয়েশ্চেন মানে ইন্টারগেটিভ সেন্টেন্স মনে করলে হবে না। এখানে আসলে ব্যাপারটা হচ্ছে, এখানে সেন্টেন্সটির স্ট্রাকচার ছিল ইফ ইউ হ্যাড রিকোয়েস্টেড মি, তো ইফ উঠিয়ে দিলে হ্যাডটা আগে চলে আসে, মানে মানে মুডটা চেঞ্জ করে দেয় এখানে। হ্যাড ইউ রিকোয়েস্টেড মি, যদি তুমি আমাকে রিকোয়েস্ট করতে, এটা থার্ড কন্ডিশন, যেহেতু হ্যাড এবং ভার্বের পাস্ট পার্টিসিপল আছে সেভাবে আমরা ফলো করে আমরা বাকি অংশটুকু সম্পন্ন করব। ইফ ইউ হ্যাড রিকোয়েস্টেড মি, যদি তুমি আমাকে রিকোয়েস্ট করতে, আই উড হ্যাভ বট, তোমার জন্য আমি বাজার থেকে ফল কিনে আনতাম যদি তুমি আমাকে অনুরোধ করতে। যেহেতু পাস্ট পারফেক্ট আছে, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল এভাবে সম্পন্ন করতে হয়। অলরাইট, ডু নট ওয়ারি অ্যাবাউট মি, আমার সম্পর্কে কোনো চিন্তা করো না। আই ড্যাশ আফটার আই হ্যাভ ফিনিশড মাই স্টাডি। সো আমরা এখানে আমরা লিখব আই আই উইল কাম ব্যাক, আমি ফিরে আসব, আফটার আই হ্যাভ ফিনিশড মাই স্টাডি, আমি আমার পড়াশোনা শেষ করে আমি চলে আসব। সো এখানে আফটারের পরে প্রেজেন্ট, যে কোনো প্রেজেন্ট টেন্স অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি হয়, তখন আমরা মেইন ক্লজে ফিউচার ইনডিফিনিট বসাই। আই উইল কাম ব্যাক, আমি ফিরে আসবো, আফটার আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক স্টাডি, আমি আমার স্টাডি শেষ করে আমি ফিরে আসবো। দে আর ভেরি হার্ড ওয়ার্কিং, তারা খুবই পরিশ্রমী। ইফ দ্য ব্যাংক গিভস দ্যাম লোন অন ইজি টার্ম, দে ড্যাশ, অর্থাৎ বলছে যে তারা খুবই পরিশ্রমী। ইফ দ্য ব্যাংক গিভস দ্যাম লোন অন ইজি টার্মস, যদি ব্যাংক সহজ শর্তে তাদেরকে ঋণ দেয়, তাহলে তারা কি করতে পারবে, এটা পজিটিভ, অর্থাৎ তারা কি করতে পারবে, they will be able to change their fate, যদি তারা সহজ শর্তে, ইফ দ্য ব্যাংক গিভস দেম লোন অন ইজি টার্ম, যদি ব্যাংক তাদেরকে সহজ শর্তে লোন দেয়, তারা তাদের ভাগ্য পরিবর্তন করতে পারবে। এটা একটা ফার্স্ট কন্ডিশন। ফার্স্ট কন্ডিশন অর্থ হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, অর্থাৎ এই যে দ্য ব্যাংক গিভস, এই অংশটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং মেইন ক্লোজটা তখন হয়ে যায় ফিউচার ইনডিফিনিট টেন্স। দে উইল বি এবল টু চেঞ্জ দেয়ার ফ্যাট। ইউনিটি ইজ স্ট্রেংথ, একতাই বল। ইউনাইটেড উই স্ট্যান্ড, আমরা যতক্ষণ একত্র থাকি তখন আমরা আমাদের বুক উঁচু করে, মাথা উঁচু করে দাঁড়াই। যদি আমরা ভাগ হয়ে যাই, ডিভাইডেড উই ফল, আমরা যখন বিচ্ছিন্ন হয়ে যাই তখন আমরা কি হই, আমরা ব্যর্থ হই, আমাদের পতন হয়। সো ইউনিটি ইজ স্ট্রেংথ, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, এটা একটা প্রবাদ। হ্যাঁ, সো আমরা আরেকটু বুঝতে পারি যাতে এখানে ভুল না হয়। এই যে ইউনাইটেড, এটা একটা কি বিপিপি ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপর সাবজেক্ট আছে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, বেস ফর্ম আছে। এভাবেই ডিভাইডেড ভার্বের বিপিপি ভার্ব পাস্ট পার্টিসিপল, তারপর সাবজেক্ট আছে, তারপর ভার্বের বেস ফর্ম আছে। সো আমরা বুঝতে পারছি যে যেই দুইটা ক্লজই এখানে একই রকম। সো আমরা বুঝতে পারছি এটা আমাদের মানে সঠিক হয়েছে। ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, যতক্ষণ আমরা কাঁধে কাঁধ মিলিয়ে থাকবো ততক্ষণ আমরা মাথা উঁচু করে বাঁচবো। ডিভাইডেড উই ফল, যখন আমাদের মধ্যে আমরা বিচ্ছিন্ন হয়ে যাব, আমরা কি হব, ব্যর্থ হব। উই হ্যাড টু ওয়াক থ্রু আ জঙ্গল, আমাদের একটা জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হয়েছিল। উই স আ স্নেক ওয়াইল উই ড্যাশ, অর্থাৎ আমরা একটা সাপ দেখেছিলাম
while যখন যখন আমরা ওই জঙ্গলের মধ্যে দিয়ে দেখেছিলাম অথবা জঙ্গলের মধ্যে দিয়ে একটা ঝোপঝাড়ে দিয়ে আমরা ঝোপঝাড়ের মধ্যে একটা সাপ দেখেছিলাম। সো আমরা এইভাবে সেন্টেন্সটি সম্পন্ন করব। সো আমাদের এখানে মাথায় রাখতে হবে while এর পরে যদি কোনো সাবজেক্ট থাকে তাহলে ওই অংশটুকু পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। পাস্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে সাবজেক্ট ওয়াজ ওয়্যার। তো আমরা এখানে ওয়্যার লিখব, ভার্বের সাথে আইএনজি। উই স আ স্নেক, আমরা একটি সাপ দেখেছিলাম। হোয়াইল উই ওয়ার ক্রসিং আ বুশ, যখন আমরা একটা ঝোপ অতিক্রম করছিলাম বনের মধ্য দিয়ে, অর্থাৎ বনের মধ্যে দিয়ে আমরা যখন যাচ্ছি যখন একটা বুশ দেখলাম এবং বুশের মধ্যে আমরা একটা সাপ দেখেছিলাম। এখানে ক্রসিং এর জায়গায় পাসিং ও হতে পারে। হোয়াইল উই ওয়ার পাসিং আ বুশ। এভরিবডি উইল গো টু দ্য গ্রেভইয়ার্ড আফটার ডেথ, অর্থাৎ গ্রেভইয়ার্ড অর্থ হচ্ছে কবরস্থান। প্রত্যেকেই মৃত্যুর পরে কবরস্থানে শায়িত হবে। গ্রেভইয়ার্ড ইজ আ প্লেস, অর্থাৎ কবরস্থান কিরকম জায়গা? স্থায়ী একটা আমাদের ঠিকানা, না? সো আমাদের কি লিখতে হবে? গ্রেভইয়ার্ড ইজ এ প্লেস অফ ইটারনাল রেস্ট, অর্থাৎ স্থায়ী, হ্যাঁ, রিটায়ারমেন্টের জায়গা আমাদের কবরস্থান। সো আমরা এখানে অফ এবং অ্যাডজেক্টিভ এবং নাউন এর একটা প্রেপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, নাউন দিয়ে শেষ হয়েছে, এভাবে আমরা এই বাক্যটি সম্পন্ন করেছি। আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2017। উই আর ক্লোজলি রিলেটেড টু আওয়ার এনভায়রনমেন্ট, আমরা খুবই ক্লোজলি আমাদের পরিবেশের সাথে সম্পর্কিত। উই শুড কিপ দ্য এনভায়রনমেন্ট ফ্রি ফ্রম পলিউশন, আমরা আমাদের পরিবেশকে দূষণ থেকে মুক্ত রাখতে হবে। কেন রাখবো? সো দ্যাট, যাতে উই হেলদি লাইফ লাইফ সো আমরা কেন পরিবেশকে দূষণমুক্ত রাখবো? সো দ্যাট, আমরা জানি সো দ্যাটের পরে সাবজেক্ট বসে, তারপর ক্যান অথবা মে বসে এবং ভার্বের আমরা মডাল অক্সিলারি ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসাই। সো উই ক্যান লিভ আ হেলদি লাইফ। উই মাস্ট ফলো দ্য রুলস অফ হাইজিন, আমাদের অবশ্যই স্বাস্থ্য সম্পর্কিত রুলসগুলো ফলো করতে হবে। উইদাউট ফলোইং দ্য রুলস অফ হাইজিন, স্বাস্থ্য সম্পর্কিত রুলগুলো ফলো করা ছাড়া উই আমরা কি করতে পারবো না? উই উইল নট বি এবল টু বি হেলদি, উইল নট বি এবল টু বি হেলদি, অর্থাৎ আমরা স্বাস্থ্য সম্পর্কিত রুলগুলো ফলো করা ছাড়া আমরা হেলদি থাকতে পারবো না। হি ওয়াজ ভেরি হোপফুল অ্যাবাউট উইনিং দ্য গেম, সে খেলাটা জিতার ব্যাপারে খুব আশাবাদী ছিল। হি ড্যাশ বিফোর হি টুক পার্ট ইন দ্য কম্পিটিশন। সো আমরা জানি যে বিফোরের পূর্বে এবং আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়। তো আমরা এখানে বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট বসাবো। হি ওয়াজ ভেরি হোপফুল অ্যাবাউট উইনিং দ্য গেম। হি, আমরা পাস্ট পারফেক্টের স্ট্রাকচার জানি, সাবজেক্ট, তারপর হচ্ছে হ্যাড, হি হ্যাড ব্রোকেন হিজ অ্যাঙ্কল, সে তার হাঁটু ভেঙে ফেলেছিল। বিফোর হি টুক পার্ট ইন দ্য কম্পিটিশন, কম্পিটিশনে অংশগ্রহণ করার পূর্বেই সে তার হাঁটু ভেঙে ফেলেছে, অর্থাৎ সে কি করতে পারে নাই? কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারে নাই। সো আমরা দেখতেই পাচ্ছি বিফোরের পূর্বের অংশটুকু হচ্ছে পাস্ট পারফেক্ট এবং বিফোরের পরের অংশটুকু হচ্ছে পাস্ট ইনডিফিনিট। সো অতীতকালে দুটি কাজের মধ্যে তুলনামূলকভাবে যেই কাজটি পূর্বে হয় সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট এবং যেই কাজটি তুলনামূলকভাবে পরে হয় সেই কাজটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। সে এখানে সে একদম খেলায় কম্পিটিশনে অংশগ্রহণের পূর্বেই সে পা ভেঙে ফেলেছিল, এই কারণে আমরা এটা পাস্ট পারফেক্ট করেছি। হি হ্যাড আ স্ট্রিট অ্যাক্সিডেন্ট,
সে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছিল অ্যান্ড হিজ মাদার ইনজুর্ড হারসেলফ, এবং তার মাও মানে ইনজুর্ড হয়েছিল কিভাবে, ফলিং ইনটু স্টেয়ার্স, সিঁড়িতে পড়ে। টু টেল দ্য ট্রুথ, সত্য কথা বলতে গেলে, মিসফরচুন ফলোজ মিসফরচুন, অর্থাৎ বিপদ একা আসে না। মিসফরচুন ফলোজ মিসফরচুন অর্থ হচ্ছে বিপদ একা আসে না। She got GPA 4.5, সে 4.5 GPA পেয়েছিল। If dash more seriously, she would have got GPA 5 in the exam। বলছে would have got অর্থাৎ বুঝতে পারছি এটা থার্ড কন্ডিশন, অর্থাৎ থার্ড কন্ডিশন হলে আমাদের ইফ ক্লজটা পাস্ট পারফেক্ট টেন্স হয়, এবং প্রিন্সিপাল ক্লজটা সাবজেক্ট বসে, উড হ্যাভ বসে, কুড হ্যাভ বসে, মাইট হ্যাভ বসে, যে কোনো একটা বসে, তারপর ভিপিপি ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্ডিশনের থার্ড কন্ডিশনের স্ট্রাকচার। সো আমরা এখানে এটা বলতে বোঝায় ইফ হি হ্যাড studied more seriously, if he had studied more seriously, আমরা এখানে হি বসাবো। if he had studied more seriously, যদি সে আরো সিরিয়াসলি পড়তো, আসলে সে সিরিয়াসলি পড়ে নাই এবং সে জিপিএ 5 ও পায় নাই। এই যে ইম্পসিবল কন্ডিশন, এটাকে বলে ইম্পসিবিলিটি, যেটা সেটা হচ্ছে থার্ড কন্ডিশন। এবং থার্ড কন্ডিশনে পাস্ট ইফ ক্লজটা পাস্ট পারফেক্ট টেন্স হয়, এবং প্রিন্সিপাল ক্লজটা উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, যে কোনো একটা বসে, এবং ভিপিপি অর্থাৎ গট অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। The boy was playing dash when dash he stopped his playing at once. The boy was playing when কন্ডিশন এখানে আমি তোমাদেরকে বলে দিয়েছি, মনোযোগ দিয়ে শুনলে তোমাদের শিখতে কোনো কষ্ট হওয়ার কথা নয়। ইফ উই টেক আ ব্যালেন্স ডায়েট, যদি আমরা একটা ভালো খাবার খাই, ইট প্রোভাইড ইট উইল প্রোভাইড আস এনার্জি, এটা আমাদেরকে শক্তি দিবে। আমি তোমাদেরকে বলেছি যেহেতু এটা প্রেজেন্ট টেন্স আছে, এই অংশটুকু আমরা ফিউচার টেন্স করব। এবার আমাদের প্রশ্ন, সিলেট বোর্ড 2017, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোত্তম পন্থা। ইফ ইউ মেনটেন অনেস্টি, আবারও ফার্স্ট কন্ডিশন, ইফ ইউ মেনটেন প্রেজেন্ট টেন্স, অর্থাৎ পাস্ট প্রেজেন্ট সিম্পল হলে প্রিন্সিপাল ক্লজটা ফিউচার সিম্পল করব আমরা, অর্থাৎ ফিউচার ইনডিফিনিট করব। ইফ ইউ মেনটেন অনেস্টি, যদি তুমি সৎভাবে চলো, অনেস্ট ভাবে চললে মানুষের সবচেয়ে সুবিধা হচ্ছে সে একটা হ্যাপি লাইফ লিড করতে পারে, কোনো ধরনের টেনশন থাকে না। সো আমরা প্রেজেন্ট টেন্স আছে, এখানে আমরা ফিউচার টেন্স লিখব। প্যাট্রিয়টিজম ইজ আ নোবেল ভার্চু, দেশপ্রেম হচ্ছে একটি মহৎ গুণ। ইট ইজ হাই টাইম, এখনই উত্তম সময়। সো ইট ইজ হাই টাইম দিয়ে আমাদের অলরেডি একের অধিক কম্পিটিং সেন্টেন্সেস করা হয়েছে। আমি বারবার বলেছি ইট ইজ হাই টাইম থাকলে তারপরে যদি সাবজেক্ট থাকে তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, আর যদি সাবজেক্ট না থাকে তাহলে শুধু ইনফিনিটিভ ফ্রেজ বসাইতে হয়। সো ইট ইজ হাই টাইম যদি সাবজেক্ট দিয়ে আমরা করি তাহলে কেমন হবে, প্যাট্রিয়টিজমের সাথে মিল রাখতে হবে। ইট ইজ হাই টাইম উই প্র্যাকটিসড দিস ভার্চু, অর্থাৎ এই গুণটা প্র্যাকটিস করার এখনই আমাদের উত্তম সময়। ইট ইজ হাই টাইম উই প্র্যাকটিসড, পাস্ট টেন্স করতে হবে যেহেতু সাবজেক্ট বসিয়েছি, এবার সাবজেক্ট বসাবো না, তাহলে কি করব, ইট ইজ হাই টাইম টু প্র্যাকটিস দিস ভার্চু।
ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ইংরেজি একটা আন্তর্জাতিক ভাষা। আই উইশ আই কুড স্পিক ইংলিশ ওয়েল। সো আমরা দেখতে পাচ্ছি যে আই উইশ যদি হয় তারপরে অংশটুকু পাস্ট টেন্সের দিকে চলে যায়। আই উইশ, আই ক্যান বসাতে পারবো না, আই কুড। অথবা যদি যদি মুডাল ভার্ব না থাকতো, কোনো ভার্ব থাকতো, তাহলে ভার্বের পাস্ট ফর্ম হতো। এবং বি ভার্ব থাকলে ওয়্যার হতো। আই উইশ আই কুড স্পিক ইংলিশ ওয়েল। ইফ আই হ্যাড মাচ মানি, এগুলো কিন্তু সেকেন্ড কন্ডিশনের ক্লাসে পড়ে। ইফ আই হ্যাড মাচ মানি এটা একটা সেকেন্ড কন্ডিশনের, অর্থাৎ এগুলোতে ড্রিম, ফ্যান্টাসি অথবা হাইপোথেটিক্যাল কোনো আইডিয়াস যেগুলো আমাদের অ্যাচিভেবল না, যেগুলো একটু কল্পনার জগতের কথা। হ্যাঁ, যেমন ইফ আই হ্যাড মাচ মানি এটা কিন্তু একটা কল্পনার জগতের কথা। যদি আমার অনেক টাকা থাকতো তাহলে আমি কি করতাম? আসলে কি আমার অনেক টাকা আছে? নাই। আই উড বাই আ কার। আমি একটি গাড়ি কিনতাম। এবং এটা পাস্ট টেন্স আছে, পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, পাস্ট পারফেক্ট না, কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স আছে। পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে উইল, উড, কুড, মাইট বসে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। দেয়ার গোজ আ প্রভার্ব দ্যাট, প্রবাদে আছে যে, প্রবাদে কি আছে? যেকোনো একটা প্রবাদ দিয়ে দিলে হবে? দিয়ে দিলে হবে না, কনটেক্সটের সাথে মিলিয়ে বসাতে হবে। সো ইউ হ্যাভ টু মেক ফ্রেন্ডশিপ উইথ জেন্টলম্যান, অর্থাৎ তোমার ভদ্র মানুষের সাথে বন্ধুত্ব করতে হবে। সো ওই যে বন্ধু সম্পর্কিত প্রভাবটা এখানে ইউজ করতে হবে। দেয়ার গোজ এ প্রভাব দ্যাট আ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস। এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস, অর্থাৎ একটা মানুষকে তার বন্ধু দেখে চেনা যায়। হার্ডলি হ্যাড হি সিন হিজ ফ্রেন্ড, যেই মাত্র সে তার বন্ধুকে দেখলো, সেই মাত্র কি করলো সে? সো আমরা এরকম হার্ডলি, হ্যাড, ডট ডট ডট, দেন, হ্যাঁ, এরকম স্ট্রাকচার, এরকম কো রিলেটিভ কনজাংশন গুলো যদি আমরা পাই, হার্ডলি হ্যাড, ডট 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 ডট, দেন, তো আমরা এখানে দেন বসাবো। এটা মানে একদম বসিয়ে ফেলবো। যদি হার্ডলি স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড, হ্যাঁ, এরকম হয় তখন আমরা দেন বসিয়ে ফেলবো। নো সোনার হ্যাড দেন, স্কার্সলি হ্যাড হোয়েন, হার্ডলি হ্যাড হোয়েন, তো আমরা হার্ডলি হ্যাড দেন বসাবো। হার্ডলি হ্যাড হি সিন হিজ ফ্রেন্ড, যেই মাত্র সে তার বন্ধুকে দেখলো, সে তার কাছে চলে গেল। হি রাস্ট টু, সে দ্রুত তার কাছে গেল। হুম এখানে আমরা যখন অতীতে দুইটা কাজ একসাথে হয় তখন আমরা এই সেন্টেন্স গুলো, সে যেই মাত্র সে তার বন্ধুকে গেল, সেই মাত্র দেখলো, সেই মাত্র সে তার বন্ধুর কাছে দ্রুত চলে গেল। ইট ইজ আ লং টাইম সিন্স উই মেট, আমাদের যে দেখা হয়েছে অনেক সময় পার হয়ে গেছে। সো আমি অলরেডি বলেছি, সিন্সের পূর্বে প্রেজেন্ট টেন্স থাকলে সিন্সের পরে পাস্ট ইনডিফিনিট হয়, সিন্সের পূর্বে পাস্ট ইনডিফিনিট হলে সিন্সের পরে পাস্ট পারফেক্ট হয়। ইট ইজ, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, সিম্পল প্রেজেন্ট। সো আমরা সিম্পল পাস্ট করলেই উত্তরটি হয়ে যাবে। অনেক সময় উই দিবে না, তখন আমরা একটা সাবজেক্ট বসাবো। এখানে ফরচুনেটলি উই আমাদের এখানে দিয়ে দিয়েছে। অল অফ আস হ্যাভ টু ওয়ার্ক হার্ড, আমাদের সবাইকে অনেক কাজ করতে, কঠোর পরিশ্রম করতে হয়। কেন? উইথ এ ভিউ টু, কেন আমরা কাজ করি? উইথ এ ভিউ টু, আমরা অলরেডি বলেছি উইথ এ ভিউ টুর পরে যদি ভার্ব থাকে, ভার্বের সাথে আইএনজি বসাতে হবে। অল অফ আস হ্যাভ টু ওয়ার্ক হার্ড উইথ এ ভিউ টু চেঞ্জিং আওয়ার ফরচুন, আমাদের ভাগ্য পরিবর্তনের জন্য আমাদের কাজ করতে হয়। চেঞ্জিং হয়ে গেছে এখানে। I was too young to say no to a woman, এটা লাঞ্চন যে গল্প শর্ট স্টোরি আছে উইলিয়াম সমারসেট মম, সেখান থেকে আমি এটা দিয়েছি। I was too young to say no to a woman,
আমি এত কম বয়স্ক ছিলাম যে আমি একটা নারীকে না বলতে পারি নাই। এখানে আসলে স্ট্রাকচারটা হচ্ছে টু, অ্যাডজেক্টিভ থাকবে তারপর আরেকটা টু থাকবে এবং সে টু এর পরে একটা ভার্ব বসবে। আই ওয়াজ টু ইয়াং টু সে নো। আমি এত মানে এখানে নেগেটিভ অর্থ দেয়। আমার বয়স কম ছিল তো এই কারণে আমি ওই মহিলাকে লাঞ্চে দাওয়াত না দিয়ে পারলাম না। এখানে শুধু এইটাই যে দিতে হবে প্রিসেট মানে একদম প্রিসেট ব্যাপারটা এরকম না। এখানে তুমি চাইলে আই ওয়াজ টু ইয়াং টু তোমরা নিজের মতো লিখতে পারো। যেমন এখানে টু সে লেখছো, এখানে টু আন্ডারস্ট্যান্ড বলো। দেন দা I was too young to understand the culture of the tribe. মানে উপজাতিদের ভাষা আমি এত বয়স কম ছিল যে ওখানে যে তাদের কালচার আমি বুঝতে পারিনি। A student has to be punctual. একটা ছাত্রকে অবশ্যই সময় জ্ঞান থাকতে হবে। He has to study regularly. তাকে নিয়মিত পড়াশোনা করতে হবে। Lest he should fail in the এক্সাম। সো আমি একটা রুল এখানে আছে, আহ, যদি লেস্ট থাকে লেস্টের পরে সাবজেক্ট বসে এবং শুড বসে এবং ভার্বের বেস ফর্ম বসে, এবং অর্থটা হয় এরকম, হি হ্যাজ টু স্টাডি রেগুলারলি, তাকে নিয়মিতই পড়তে হয়েছিল, পড়তে হয়। যদি না পড়ে তাহলে কি হবে, পাসে সে কি করবে, লেস্ট শুড ফেইল ইন দ্য এক্সাম, নচেত সে পরীক্ষায় ফেল করবে। এরকম বাক্য অনেক সময় আসে। ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো, লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন। হ্যাঁ, সো আমরা রুলস হচ্ছে লেস্টের পরে সাবজেক্ট বসবে, তারপর শুড বসবে, তারপর ভার্বের বেস ফর্ম বসবে, যেহেতু মুডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে। আমাদের সর্বশেষ প্রশ্নটা হচ্ছে বরিশাল বোর্ড 2017। আমি বোর্ড প্রশ্নগুলো মানে আহ, মানে নিয়ে ক্লাস করছি এই কারণেই এগুলো পরীক্ষায় খুব বেশি আসে। দ্য জব মার্কেট ইজ গেটিং হার্ড টু ওয়ার্ডস ডে বাই ডে। আমাদের দেশে জব মার্কেটটা দিন দিন কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে, অর্থাৎ মানুষ খুব কম মানুষ চাকরি পাচ্ছে, এমপ্লয়েড হচ্ছে। ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড ইন ইউর স্টুডেন্ট লাইফ, যদি তোমার ছাত্র জীবন থেকে তুমি কঠোর পরিশ্রম না করো, এখানে এটা কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন, ডন্ট যেহেতু আছে, ডাজ, ডন্ট এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল, এবং যদি ডিড হতো তাহলে পাস্ট সিম্পল হয়ে যেত। ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড ইন ইউর স্টুডেন্ট লাইফ, যদি তোমার ছাত্র জীবনে কঠোর পরিশ্রম না করো, আমাদের ইফ ক্লোজের পরে আমরা অবশ্যই একটা কমা বসাতে হবে আমাদের। সো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, সিম্পল প্রেজেন্ট টেন্স আছে, আমরা এখানে ফিউচার ইনডিফিনিট টেন্স বসাবো। ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড ইন ইউর স্টুডেন্ট লাইফ, যদি আমরা স্টুডেন্ট লাইফে কঠোর পরিশ্রম না করি আমরা কি করব, উই উইল নট গেট এনি জব, আমরা কোনো জব পাবো না। অথবা আমরা ভালো কেরিয়ার, উই উইল নট বি এবল টু ডেভেলপ আ কেরিয়ার, ব্রাইট কেরিয়ার, যে কোনো একটা তোমাদের বসাইলেই হবে। ফ্রিজ আর মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার সার্ভাইভাল, এখানে একটা নাউন মিসিং আছে। দে সাপ্লাই অক্সিজেন উইদাউট হুইচ, তারা আমাদেরকে অক্সিজেন দেয়, যেগুলো ছাড়া, যে অক্সিজেন দ্বারা, উইদাউট হুইচ উই উইল নট বি এবল টু সার্ভাইভ, উইল নট বি এবল টু সার্ভাইভ, আমরা পৃথিবীতে বাঁচতে পারবো না। মাই এইচএসসি এক্সাম ইজ নকিং অ্যাট দ্য ডোর, আমার নকিং অ্যাট দ্য ডোর, নক অ্যাট দ্য ডোর এটা হচ্ছে একটা ফ্রেজ যেটা দ্বারা মানে পরীক্ষা আমাদের সন্নিকটে এটা বোঝাচ্ছে।
I have to study attentively, আমার কঠোর মনোযোগ দিয়ে পড়তে হচ্ছিল, so that যাতে আমি পরীক্ষায় ভালো রেজাল্ট পাই। so that এর পরে আমরা কি বসাই? so that এর পরে আমরা একটা সাবজেক্ট বসাই, so that I এবং can বসাই, can achieve a good result, আমি যাতে একটা ভালো রেজাল্ট পেতে পারি। সো আমরা দেখতে পাচ্ছি so that এর পরে আমরা সাবজেক্ট বসাই, ক্যান বসাই এবং মোডাল ভার্বের পরে যেভাবে ভার্ব বসিয়ে সেন্টেন্স সম্পূর্ণ করি সেভাবে আমরা সেন্টেন্সটি সম্পূর্ণ করেছি। I have lost my cell phone, আমি আমার সেল ফোন হারিয়েছি। Would you mind dash so that I can talk to my mother? Would you mind would you mind giving me your phone? তুমি কি তোমার ফোনটি দিবে, so that যাতে I can talk to my mother, যাতে আমি আমার মার সাথে কথা বলতে পারি। Would you mind, mind এর পরে verb থাকলে ভার্বের সাথে ing বসে। would you mind, তুমি কি মানে মানুষকে যখন politely কোনো রিকোয়েস্ট করা হয়, কোনো কিছু চাওয়া হয়, তখন এই স্ট্রাকচারে আমরা বাক্যটা করি। Would you mind giving me your phone so that I can talk to my mother? Last week my friend Hassan met with an accident. গত সপ্তাহে আমার বন্ধু হাসান একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। নো সোনার, হার্ডলির মতো, নো সোনার হ্যাড, হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড, তারপর হচ্ছে আই হার্ড দ্য নিউজ, যেই মাত্র আমি নিউজটি শুনলাম তার এই যে সে যে অ্যাক্সিডেন্ট হয়েছে। দেন কি করলাম, দেন went to I went to the আমরা টু দ্য হসপিটাল টু সি হিম। আমরা এখানে টু হসপিটাল দেইনি, কারণ রুগী যখন হসপিটালে যায় তখন হয় আই ওয়েন্ট টু হসপিটাল, আর আমরা যখন রুগীকে দেখতে যাই তখন হয়ে যায় আই ওয়েন্ট টু দ্য হসপিটাল। সো নো সোনার হ্যাড আই হার্ড দ্য নিউজ, যেই মাত্র আমি এই দুঃসংবাদটি শুনলাম, দেন আই ওয়েন্ট টু দ্য হসপিটাল টু সি হিম, আমি তাকে হাসপাতালে দেখতে গেলাম। সো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখলে যে কত সুন্দর করে তোমার যদি প্রথমে যেই ইনস্ট্রাকশন গুলো দেওয়া আছে সেই বিষয়গুলো তোমরা মাথায় রাখো, ক্লজ, ফ্রেজ, কন্ডিশনাল এবং প্রোভার্বস দিয়ে কত সহজেই তোমার ইনকমপ্লিট বাক্যকে কমপ্লিট করা যায়। আশা করি ভিডিওটি তোমাদের টিউটোরিয়ালটি তোমাদের উপকারে আসবে। যদি তোমাদের উপকারে আসে তাহলে তোমরা একটা লাইক করে দিবে ভিডিওতে, এবং এতে আমি উৎসাহিত হব নতুন নতুন ক্লাস নিতে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এবং নিয়মিত পড়াশোনা চালিয়ে যাবে। আল্লাহ হাফেজ। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। এরকম বাক্য অনেক সময় আসে। ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো, লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন। হ্যাঁ, সো আমরা রুলস হচ্ছে লেস্টের পরে সাবজেক্ট বসবে, তারপর শুড বসবে, তারপর ভার্বের বেস ফর্ম বসবে, যেহেতু মুডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে। আমাদের সর্বশেষ প্রশ্নটা হচ্ছে বরিশাল বোর্ড 2017। আমি বোর্ড প্রশ্নগুলো মানে মানে নিয়ে ক্লাস করছি এই কারণেই, এগুলো পরীক্ষায় খুব বেশি আসে। দ্য জব মার্কেট ইজ গেটিং হার্ড টু ওয়ার্ডস ডে বাই ডে। আমাদের দেশে জব মার্কেটটা দিন দিন কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে, অর্থাৎ মানুষ খুব কম মানুষ চাকরি পাচ্ছে, এমপ্লয়েড হচ্ছে। ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড ইন ইউর স্টুডেন্ট লাইফ, যদি তোমার ছাত্র জীবন থেকে তুমি কঠোর পরিশ্রম না করো, এখানে এটা কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন, ডন্ট যেহেতু আছে, ডাজ, ডন্ট এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল, এবং যদি ডিড হতো তাহলে পাস্ট সিম্পল হয়ে যেত। ইফ ইউ ডন্ট ওয়ার্ক হার্ড ইন ইউর স্টুডেন্ট লাইফ, যদি তোমার ছাত্র জীবনে কঠোর পরিশ্রম না করো, আমাদের ইফ ক্লোজের পরে আমরা অবশ্যই একটা কমা বসাতে হবে আমাদের।
সো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, সিম্পল প্রেজেন্ট টেন্স আছে, আমরা এখানে ফিউচার ইনডিফিনিট টেন্স বসাবো। ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড ইন ইউর স্টুডেন্ট লাইফ, যদি আমরা স্টুডেন্ট লাইফে কঠোর পরিশ্রম না করি আমরা কি করব? উই উইল নট গেট এনি জব, আমরা কোনো জব পাবো না। অথবা আমরা ভালো কেরিয়ার, উই উইল নট বি able to develop a career, bright career, যে কোনো একটা তোমাদের বসাইলেই হবে। Trees are most important uh, element for our survival, এখানে একটা noun missing আছে। They supply oxygen without which, তারা আমাদেরকে অক্সিজেন দেয়, যেগুলো ছাড়া, যে অক্সিজেন ছাড়া, without which we will not be able to survive, will not be able to survive, আমরা পৃথিবীতে বাঁচতে পারবো না। My HSC exam is knocking at the door, আমার knocking at the door, knock at the door এটা হচ্ছে একটা ফ্রেজ যেটা দ্বারা মানে পরীক্ষা আমাদের সন্নিকটে এটা বোঝাচ্ছে। I have to study attentively, আমার কঠোর মনোযোগ দিয়ে পড়তে হচ্ছিল, so that, যাতে আমি পরীক্ষায় ভালো রেজাল্ট পাই। so that এর পরে আমরা কি বসাই? so that এর পরে আমরা একটা সাবজেক্ট বসাই, so that I, এবং can বসাই, can achieve a good result, আমি যাতে একটা ভালো রেজাল্ট পেতে পারি। সো আমরা দেখতে পাচ্ছি so that এর পরে আমরা সাবজেক্ট বসাই, ক্যান বসাই, এবং মোডাল ভার্বের পরে যেভাবে ভার্ব বসিয়ে সেন্টেন্স সম্পূর্ণ করি সেভাবে আমরা সেন্টেন্সটি সম্পূর্ণ করেছি। I have lost my cell phone, আমি আমার সেল ফোন হারিয়েছি। Would you mind dash so that I can talk to my mother, would you mind would you mind giving me your phone, তুমি কি তোমার ফোনটি দিবে, so that, যাতে I can talk to my mother, যাতে আমি আমার মার সাথে কথা বলতে পারি। would you mind, mind এর পরে verb থাকলে ভার্বের সাথে ing বসে। would you mind, তুমি কি মানে মানুষকে যখন পোলাইটলি কোনো রিকোয়েস্ট করা হয়, কোনো কিছু চাওয়া হয়, তখন এই স্ট্রাকচারে আমরা বাক্যটা করি। would you mind giving me your phone so that I can talk to my mother, last week my friend Hassan met with an accident, গত সপ্তাহে আমার বন্ধু হাসান একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। নো সোনার, হার্ডলির মতো, নো সোনার হ্যাড, হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড, তারপর হচ্ছে আই হার্ড দ্য নিউজ, যেই মাত্র আমি নিউজটি শুনলাম তার এই যে সে যে অ্যাক্সিডেন্ট হয়েছে। আই দেন কি করলাম, দেন ওয়েন টু দ্য, আমরা টু দ্য হসপিটাল টু সি হিম, আমরা এখানে টু হসপিটাল দেইনি, কারণ রুগী যখন হসপিটালে যায় তখন হয় আই ওয়েন্ট টু হসপিটাল, আর আমরা যখন রুগীকে দেখতে যাই তখন হয়ে যায় আই ওয়েন্ট টু দ্য হসপিটাল। সো নো সোনার হ্যাড আই হার্ড দ্য নিউজ, যেই মাত্র আমি এই দুঃসংবাদটি শুনলাম, দেন আই ওয়েন্ট টু দ্য হসপিটাল টু সি হিম, আমি তাকে হাসপাতালে দেখতে গেলাম। সো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখলে যে কত সুন্দর করে তোমার যদি প্রথমে যেই ইনস্ট্রাকশন গুলো দেওয়া আছে সেই বিষয়গুলো তোমরা মাথায় রাখো, ক্লজ, ফ্রেজ, কন্ডিশনাল এবং প্রোভার্বস দিয়ে কত সহজেই তোমার ইনকমপ্লিট বাক্যকে কমপ্লিট করা যায়। আশা করি ভিডিওটি তোমাদের টিউটোরিয়ালটি তোমাদের উপকারে আসবে। যদি তোমাদের উপকারে আসে তাহলে তোমরা একটা লাইক করে দিবে ভিডিওতে, এবং এতে আমি উৎসাহিত হব নতুন নতুন ক্লাস নিতে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এবং নিয়মিত পড়াশোনা চালিয়ে যাবে। আল্লাহ হাফেজ।
তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।